আপনি শুনলে অবাক হবেন যে আমাদের দেশে খেলাপি ঋণ এখন 6 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং এটার পার্সেন্টেজ 33% বেশি। তার মানে প্রতি 100 টাকা ঋণ বিতরণের মধ্যে ধরে নেওয়া হচ্ছে যে 34 টাকা বা 33 টাকা আদায় হবে না, এটা খেলাপি। এরকম একটা ভয়াবহ অবস্থা, সবকিছুর মূলে দুর্নীতি। এক্স্যাক্টলি। তো আপনি একজন কওমি পড়ুয়া আলেম এবং আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, উনি আপনার উস্তাদ, আমার উস্তাদ। আমি উলুমুল হাদিস পড়েছি, আপনি ইফতা পড়েছেন। তো মারকাজুদ দাওয়া আসলে যে শুধু উলুমুল হাদিস পড়ে মুহাদ্দিস মুহাক্কিক এমন না, বিশিষ্ট অর্থনীতিবিদ তৈরি হচ্ছে, যেটার প্রমাণ হলেন আপনি, আলহামদুলিল্লাহ। তো একজন আলেম হয়ে আপনি একজন অধ্যাপকের সাথে বাজেট নিয়ে গবেষণাপত্র তৈরি করেছেন, এটা জাতীয় মিডিয়া আসছে। তো এটার মানে এটা আপনার অনুভূতি কেমন? কওমি মাদ্রাসার জন্য বা এই শিক্ষাধারার জন্য রাষ্ট্রের তার বরাদ্দের জায়গা বাজেট থেকে কিছু রাখা উচিত কিনা, আপনি কি মনে করেন? আপনার যখন ট্যাক্স আদায় হচ্ছে না, তখন আপনি কিন্তু আপনার আয় কমে যাচ্ছে। আয় কমে গেলে আপনি তখন যাচ্ছেন সুদ ভিত্তিক ঋণের দিকে যাচ্ছেন আপনি। এগুলো মানে এক একটা সমস্যা কি, এগুলোকে বলা হয় আপনার ইন্টারলকিং স্ট্রাকচারাল ক্রাইসিস। একটাকে বাদ দিয়ে আরেকটা আপনি চিন্তা করতে পারবেন না। একটা তাসের ঘরের মতো, এক জায়গায় যদি আপনার আঘাত লাগে পুরোটাই আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। সমস্যাটা মূল হলো যে ট্রাস্ট। সরকার আসলে জনগণের কাছে ওইভাবে ট্রাস্টেড হতে পারছে না। একজন ট্যাক্স পেয়ার, সে যখন এটা বিলিভ করে বা এটা বিলিভ করতে পারে না যে আমার ট্যাক্সের টাকা আসলে সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, তখন কিন্তু সে আসলে মানে স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স আদায় করতে পারবে না। সে দুঃখজনকভাবে বাংলাদেশের এই বাজেটে 2026-27 বাজেটে আমাদের ভ্যাট নির্ভরতা বাংলাদেশের গত সমস্ত ইতিহাসকে আপনার ভেঙ্গে সবচেয়ে বেশি আপনার নির্ভরতা তৈরি হচ্ছে। পার্সেন্টেজে এটা আপনার এনবিআর রাজস্বে, আমি একটা যদি সংখ্যা বলি, এনবিআর যে আপনার রাজস্বটা উসুল করে, এই রাজস্বের মধ্যে গত বছর মানে 2025-26 অর্থ বছরে আপনার ভ্যাটের যে পার্সেন্টেজ সেটা ছিল আপনার 39%, সেটা এখন হয়ে যাচ্ছে আপনার 45+। তো বাংলাদেশে আমরা দুর্নীতির অনেক গল্প শুনি এবং বাস্তবতাও দেখি। তো আসলে এখানকার কর আদায় বা সামগ্রিক অবস্থা কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে বাজেট অধিবেশন চলছে। বাজেটটি নিয়ে আমাদের জানাশোনার অনেক কিছুই থাকে, বিশেষ করে ইসলামী অর্থনীতির আলোকে বাজেট ভাবনা, এটা একটা বিষয়। আজ আমরা ইসলামী অর্থনীতি, প্রচলিত যে বাজেট বা পুঁজিবাদী অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের ইসলামী অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের অন্যতম আমাদের সকলের প্রিয় বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, শরিয়া কনসালটেন্ট মুফতি আবদুল্লাহ মাসুম হাফিজাল্লাহর সাথে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে মুহতারামকে মুবারকবাদ জানাচ্ছি। আমরা প্রথমেই মুহতারামের সংক্ষিপ্ত পরিচয় এবং যেহেতু এটা ইসলামী অর্থনীতি নিয়ে তিনি কাজ করছেন, তার পড়াশোনার পরিধি, এই ব্যাপারে তিনি কোথায় কেমনে কী করেছেন, এই ব্যাপারটা আমরা প্রথমে একটু জানতে চাইব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক শুকরিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আয়োজন করার জন্য, এবং আপনি যে বিষয়টি বললেন যে বাজেট নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আলোচনায় যাওয়ার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই, তাহলে আশা করি সামনে আলোচনা আমরা আরও ফ্রেন্ডলি আমরা ডিসকাশন করতে পারবো ইনশাল্লাহ। আমি মূলত কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা, আমার মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছি। তারপর মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতা সম্পন্ন করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বায়তুল মোকাররমের মুহতারাম খতিব, জি জি, হযরত আমার উস্তাদ, আমি হযরতের নগণ্য ছাত্র মাশাআল্লাহ। 5 বছর হযরতের কাছে ফিকহ পড়ার সুযোগ হয়েছে, তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতা। একাডেমিয়া বলতে গেলে এইটা, এবং পাশাপাশি আমি আওফি থেকে ইসলামিক ফাইন্যান্সে তারা যে সার্টিফিকেট ইস্যু করে থাকে, CSAA সার্টিফাইড অ্যাডভাইজার অ্যান্ড অডিটর, সেটা অর্জন করার সুযোগ হয়। আর এখন আমি মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে PhD করার প্রক্রিয়া চলমান ইনশাআল্লাহ। আর কর্মব্যস্ততা যদি বলি, একাডেমিয়ার পরে কর্মব্যস্ততা মূলত আমার এখন 3টা সেক্টরে আমার কাজ আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা হলো আমি বাংলাদেশে ঢাকার জামিয়া শেখ আলিবাগ মাদ্রাসার ফতোয়া বিভাগে আছি সহকারী মুফতি হিসাবে গত 1 যুগের বেশি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় যে কর্মব্যস্ততা আমার, সেটা হলো আমাদের একটা প্রতিষ্ঠান আছে IFA কনসালটেন্সি,
যেখানে শরিয়া কনসালটেন্সি নিয়ে কাজ করি। মূলত যারা আসলে যেসব কোম্পানি আছে বা ব্যবসায়ী যারা আছেন, তাদের বিজনেস, তাদের কর্পোরেট, তাদের এগুলো যারা শরিয়া অনুযায়ী ড্রাইভ করতে চান, ওই জায়গায় আমরা পরামর্শ বা কনসালটেন্সি শরিয়া যে পরামর্শ সেটা আমরা ফর্মালি আমরা দেওয়ার একটা সেবা আমাদের আছে। মাশাআল্লাহ। দেশে অনেকগুলো নন ব্যাংকিং কর্পোরেট সেক্টরগুলো স্পেশালি আমাদের কাছ থেকে এই শরিয়া কনসালটেন্সি সার্ভিসটা নিয়ে থাকে। মাশাআল্লাহ। আরেকটি হলো এই ইসলামিক ফাইন্যান্সকে মানুষের দাঁড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, মানুষের লুকমার জন্য হালাল হয়ে যায়, সে যেই পেশারই হোক। এই জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকি অনলাইন অফলাইনে। সেটা বিভিন্ন মাদ্রাসায় আপনাদের বিভিন্ন প্রশিক্ষণ মাদ্রাসায় হয়? আমরা করি, বিভিন্ন কর্পোরেটে আমরা কাস্টমাইজ প্রোগ্রাম করি, ট্রেনিং করি। আইডিএলসি মতো যারা বড় প্রতিষ্ঠান আছে তাদেরকেও আমরা ট্রেন আপ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মোহতারাম, আপনার আলোচনায় আমরা মোটামুটি স্পষ্ট হলাম যে আপনি বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছেন। জি আমার একটু ছোট জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আলেমরা, আমরা যারা আলেম, জি আমরা যারা ফিকের উপর পড়াশোনা করি, স্বাভাবিকভাবে আমরা ফিক, হাদিস, তাফসির ইত্যাদির সাথে আমাদের সম্পৃক্ততা থাকে। তো আপনিও এখানে পড়াশোনার পাশাপাশি ইসলামী ফাইন্যান্স বা ফাইন্যান্স বিষয় ঠিক আলাদা করে পথ চলার সূচনাটা কিভাবে হলো, আর এখন এই জায়গায় পথ চলতে গিয়ে আপনার উপলব্ধিটা কেমন? সূচনাটা কিভাবে হলো সেটা যদি বলি, সবকিছু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওফীক অবশ্যই আছে। অবশ্যই। আমি যখন ইফতার শেষ করি মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে, যখন 5 বছর তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতার সম্পন্ন করি, এরপর আমার কর্মজীবন শুরু হয় মালিবাগ জামিয়া শরিয়া ফতোয়া বিভাগে সহকারী মুফতি হিসাবে। জি। তো আমি যখন ফতোয়া বিভাগে কাজ করা শুরু করি, তখন দেখলাম যে আমাদের কাছে যারা প্রশ্ন নিয়ে আসেন, ইস্তিফতা নিয়ে আসেন, শরিয়া জিজ্ঞাসা, তো ঢাকার রাজধানীর আপনার একটা প্রাণকেন্দ্রে মালিবাগ জামিয়া শরিয়া তার যে মানে ঠিকানা, তো সেখানে প্রশ্নগুলো আমরা দেখতাম যে শুধু তালাক নিয়ে নয়, বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে প্রশ্ন আসতো। সেখান থেকে আমার মাথায় বিষয়টা তখন খুব গুরুত্বের সাথে আমার মাথায় তখন আসে যে মানুষ যে এই যে অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন লেনদেন বিষয়ে প্রশ্ন করতে আসে, কয়টা মানুষ আসে? এর বাহিরে তো আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, বহু মানুষ, বহু ব্যবসায়ী দেখি, তারা তো আমাদের কাছে আসে না যে তাদের ব্যবসাটা কীভাবে হালাল করা যায়। সেখান থেকে আমার মাথায় চিন্তাটা আসে যে আল্লাহ তাআলা দেন যে তাহলে সাধারণ একদম মেস পিপলে আমরা কিভাবে আসলে হালালের বার্তাটা ছড়িয়ে দিতে পারি। কার্যক্রম শুরু করার পর এখন মানুষের ইনভলভ কতটুকু পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা যদি দেখি যে আমাদের আইএফএ কনসালটেন্সি থেকে আমরা যদি ট্রেনিংয়ের কথা বলি অন ইসলামিক ফাইন্যান্স, তাহলে সেটা এখন 4000 সংখ্যা ছাড়িয়ে গেছে। মাশাআল্লাহ। মোহতারাম, আমি একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আমরা বাজেট নিয়ে কথা বলবো, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বাজেট কেন্দ্রিক একটা গবেষণাপত্র আমরা আপনার পড়েছি, যেটা আপনি এবং একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুইজন মিলে করেছেন। তো আপনি একজন কমি পড়ুয়া আলেম এবং আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, উনি আপনার উস্তাদ, আমার উস্তাদ। আমি উলুমুল হাদিস পড়েছি, আপনি ইফতার পড়েছেন। তো মারকাজুদ দাওয়া আসলে যে শুধু উলুমুল হাদিস পড়ে মুহাদ্দিস মুহাক্কিক এমন না, বিশিষ্ট অর্থনীতিবিদও তৈরি হচ্ছে, যেটার প্রমাণ হলেন আপনি আলহামদুলিল্লাহ। তো একজন আলেম হয়ে আপনি একজন অধ্যাপকের সাথে বাজেট নিয়ে গবেষণাপত্র তৈরি করেছেন, এটা জাতীয় মিডিয়ায় আসছে। তো এটা আপনার অনুভূতি কেমন, বা এই পথ চলতে আপনার মানে এটা দুজন মিলে কোনো ধরনের ছিল কিনা, এটা আমরা একটু। ধন্যবাদ। আসলে আমি এটাকে এনজয় করি, যে আমি শুধু এই ঘটনা নয়, এর আগে আমি গত 2022-এর প্রথম আমি আমেরিকাতে যাই এবং সেখানে ইসলামিক ফাইন্যান্স কনফারেন্সে আমি ইংরেজিতে পেপার প্রেজেন্টেশন করি ইসলামিক ফাইন্যান্সের একটা টপিকে। সেখানেও আমার ওই একজন প্রফেসর আছেন, প্রফেসর কবির হাসান সাহেব, উনি আইডিবি থেকে ইসলামিক ফাইন্যান্সে অ্যাওয়ার্ড প্রাপ্ত। তো ওনার সাথে আমার তখন সেখানে পেপার আমরা যৌথভাবে প্রেজেন্ট করি। তো বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইস্টার্ন ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, তারপর আপনার ডেফোডিল ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি যখন আপনি ইসলামিক ফাইন্যান্স নিয়ে আপনার কনফারেন্স করে, ইন্টারন্যাশনাল কনফারেন্স, আলহামদুলিল্লাহ সবকটিতে আমার পেপার প্রেজেন্টেশনের সুযোগ হয়েছে এবং প্রায় সবগুলোতে আমি চেষ্টা করি যে কোনো একজন প্রফেসরের সাথে যৌথভাবে কাজ করতে। তো কোথাও দেখা যায় আমি হই অথার, উনি কো অথার, আবার কোথাও আমি কো অথার, উনি মূল অথার হন, মানে দুইভাবেই হয়। তো এটাকে আমি এনজয় করি এই জন্য যে
আমরা ফিকহের দৃষ্টিকোণ থেকে যে চিন্তাটা করি, ওনারা ওই চিন্তাটাকে ইকোনমিক্সের দিক থেকে আরেকটু সুন্দরভাবে পেশ করতে পারেন। আবার উনি যখন ওনার জায়গাতে কোনো ফিকহের চিন্তা পেশ করেন, ওইটাকে আবার আমরা আরেকটু আরও সুন্দর করে উপযোগী করে পেশ করতে পারি। এই যে একটা কম্বিনেশন ইকোনমিক্স এবং ফিকহের, এই দুইটা কম্বিনেশন যখন এক জায়গায় আসে তখন আউটপুটটা অনেক সুন্দর হয়। এই জন্য এটা একটা এনজয় জায়গা। এটা আপনার আলোচনা থেকে আমরা যেটা উপলব্ধি করছিলাম যে আপনি ইউনিভার্সিটির টিচারদের সাথেও অর্থনীতি নিয়ে ডিসকাস করেছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামী অর্থনীতির ব্যাপারে আপনি ব্যাপকভাবে কাজ করছেন। তো আসলে অনেক সময় দেখা যায় যে আলেমদের মুখে ইদানিংকালে, বিশেষ করে যখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী ব্যবস্থাপনা নেই, তখন মানুষ আমাদের কথাগুলোকে থিওরিক্যালভাবেই নেয়। তো আপনি যখন অর্থনীতিতে কথা বলেন, এটাকেও কি জাস্ট থিওরিক্যাল বা আদর্শবাদী হিসেবেই নেবে বা ওইভাবে নেওয়ার কোনো সুযোগ আছে, নাকি বাস্তববাদী হিসেবেও নেবে বা নেওয়ার সুযোগ আছে? আপনার অভিযোগটা একেবারে বলবো না যে ঠিক না, জি কিছুটা হয়তো সত্যতা আছে এটার। আমরা যখন অনেক সময় কথা বলি বা কোনো পলিসি রিকমেন্ডেশন করি, জি জি তখন সেটা অনেকাংশেই থিওরি বা এই টাইপের হয় যে এমন হতে পারে বা এটা ভালো, এমনটা হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ কিন্তু সলিউশন বা এটা কিভাবে আমরা প্রবলেমটা অ্যাড্রেস করতে পারি, ওই জায়গাতে আমাদের আলোচনাটা কিছুটা হয়তো কম হয়। তবে অর্থনীতিতে আমরা সবসময় অর্থনীতি এবং ফাইন্যান্সে আমরা যখন কথা বলি বা ফিকুল মুআমালাতে যখন আমরা কথা বলি, সেখানে আমরা চেষ্টা করি সবসময় যে উসুল বা থিওরি যেটা, সেটা বলার পাশাপাশি এটার একটা বাস্তবধর্মী একটা সলিউশনের জন্য আমরা দিতে পারি। তো আমাদের বাজেট নিয়ে যে ডিসকাশন হয় বা আমরা করছি, সেখানেও দেখবেন যে আমরা যখন ভ্যাট নিয়ে কথা বলেছি যে ভ্যাটটা এটা একটা আমাদের জন্য একটা বার্ডেন, এটা ফাইন্যান্সিয়াল বার্ডেন আমাদের, এটাকে আমরা কমাইতে চাই। তো কমানোর বিকল্প কি? যেন ভ্যাটের উপর আমাদের আমরা কেন আসলে ভ্যাট নির্ভর হই, আমরা যখন কর আমাদের আদায় হচ্ছে না, আমরা তখন ভ্যাটের দিকে যাচ্ছি। আমরা তখন আমাদের ডিসকাশনে আমরা এই রিয়েল টাইম স্প্লিট পেমেন্ট এই পরামর্শ আমরা দিয়েছি। অর্থাৎ আপনি যখন বিকাশে একটা মুদি দোকান থেকে আপনি কোনো কিছু বাই করবেন, পারচেস করবেন, আপনি তো ভ্যাট দিচ্ছেন, কিন্তু ভ্যাটটা আপনার দোকানদারের মধ্য দিয়ে বা তার মধ্যস্থতায় এনবিআর কাছে যাচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে যে আমি পেমেন্ট করার সাথে সাথে এমএফএস বা কোনো ইসলামী বা যে কোনো ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করার সাথে সাথে ওইটা একটা অংশ এনবিআর চলে যাবে। রিয়েল টাইম স্প্লিট পেমেন্ট বলে এটাকে। দিস ইজ কাইন্ড অফ সলিউশন। তো থিওরি পাশাপাশি আপনাকে সলিউশন দিতে হবে, স্পেশালি ইকোনমিক্স এবং ফাইন্যান্সের ক্ষেত্রে, না হলে সেটা আপনার মেক সেন্স করবে না। মোহতারাম, আমরা এখন বাজেট নিয়ে আলোচনা শুরু করব। প্রথম যেটা আমরা জানতে চাইব সেটা হলো বাজেট বলতে আসলে কি বোঝায়। জি, প্রচলিত বাজেট আর ইসলামের যে ম্যাক্রো ইকোনমিক্স যে ধারণা আছে, এটার ভিতর কোনো পার্থক্য আছে কিনা, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। বাজেট বলতে সাধারণত যেটা বোঝায় যে বাজেটটা হলো একটা রাষ্ট্রের আয় এবং ব্যয়ের একটা পূর্ব হিসাব নিকাশ। একটা রাষ্ট্র, সে একটা পরিবার যদি আমরা দেখি যে একটা পরিবারও কিন্তু সে তার একটা বাজেটিং করে যে আমার আগামী 1 মাস 2 মাস 1 বছর কী পরিমাণ আমার আয় হবে, সেই অনুযায়ী তার ব্যয়ের একটা ফর্মুলা সে সেট করে। বাজেটে এটাই ঘটে, বাকি একটু উল্টো করে। সাধারণত আমরা আগে আয়ের চিন্তা করি, তারপর ব্যয় চিন্তা করি, হিসাব পরে। কিন্তু দেশে যখন বাজেট হয় সেখানে হলো ব্যয় হিসাবটা আগে হয় যে আমার কত ব্যয় করতে হবে, এরপর হলো আমার সোর্স অফ রেভিনিউ কত হবে, ওইটা পরে চিন্তা করা হয়। এবং সেখান থেকে যদি ওইটা আমার কভার না হয় তখন সেটা ঋণ করে বিভিন্নভাবে সেটাকে আপনার উসুল করা হয়। তো বাজেটটা হলো, বাজেটের ইকোনমিক্সের যে ল্যাঙ্গুয়েজটা সেটা হলো ফিসক্যাল পলিসি। বাজেটের মূল কাঠামোটা হলো ফিসক্যাল পলিসি, মানে রাজস্ব নীতি। তো রাজস্ব নীতিটাই হলো মূলত একটা দেশে এক্সপেন্ডিচার এবং তার রেভিনিউ, তার কত রেভিনিউ এবং সেই অনুযায়ী তার কত এক্সপেন্ডিচার হবে বা তার কত ব্যয় হবে, এই দুটো মিলে যে হিসাব নিকাশটা করা হয় সেটাই হলো বাজেট। আরবিতে বলা হয় আল মুওয়াজানাতুল আম্মা। তো এটা নিয়ে ইসলামের সাথে যদি আমি বলি, ইসলামের ফিসক্যাল পলিসিটা এটা ইসলামের সাথে বা কনভেনশনাল ইকোনমিক্স যেটা আছে এখন, মৌলিকভাবে কোনো সাংঘর্ষিকতা নাই। তবে ফিসক্যাল পলিসির যে গোল, অবজেক্টিভ এবং ইনস্ট্রুমেন্ট এবং মেকানিজম, এই 3 জায়গায় ইসলামের ম্যাক্রো ইকোনমিক্সের সাথে প্রচলিত ফিসক্যাল পলিসি পার্থক্য হয়। আমি শুধু একটা বলি সংক্ষেপে, গোলটা যদি বলি, প্রচলিত ম্যাক্রো ইকোনমিক্সে ফিসক্যাল পলিসি গোলটা হলো আপনার অনলি মেটেরিয়াল ওয়েলফেয়ার,
বস্তু কেন্দ্রিক কল্যাণ। কিন্তু ইসলামের যে ম্যাক্রো ইকোনমিক্স, তার গোলটা হলো, অবজেক্টিভ হলো আপনার মেটেরিয়াল তো অবশ্যই আছে, এজ ওয়েল এজ আপনার পাশাপাশি হলো আপনার স্পিরিচুয়াল ওয়েলফেয়ার, মানে পারলৌকিক যে কল্যাণ সেটাও যেন সাধন হয়, যেটাকে আল ফালাহ বলা হয় ব্যাপক করতে, দুনিয়া এবং আখিরাতের সফলতা। এটা একটা গুরুত্বপূর্ণ আপনার গোল হলো আমাদের ইসলামের ম্যাক্রো ইকোনমিক্সে ফিসক্যাল পলিসির। ইনস্ট্রুমেন্টও আপনার পার্থক্য আছে। ইনস্ট্রুমেন্টে আমরা পুরা বিশ্বে এখন দেখি, বাংলাদেশেও আপনার তাই, যে আমাদের ফিসক্যাল পলিসির যে পার্ট অফ রেভিনিউ সেটা কিন্তু এখন আপনার সিংহভাগ ভ্যাট নির্ভর, ট্যাক্স, এবং ট্যাক্সটা হলো দ্বিতীয়, প্রথমে হলো ভ্যাট। কিন্তু আপনি যদি ইসলামের ফিসক্যাল পলিসি ইনস্ট্রুমেন্টগুলো দেখেন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে এগুলো হলো সেকেন্ডারি পর্যায়ের। এর আগে দেখবেন আপনি আমাদের ওয়াকফ হলো একটা গুরুত্বপূর্ণ আমার সোর্স অফ রেভিনিউ, আমার ওসিয়া, আমার উত্তরাধিকার, তারপর সাদাকা, এগুলো হলো আমার সোর্স অফ রেভিনিউর অন্যতম জায়গা। এবং রাষ্ট্র যদি আপনার সৎ হয় তাহলে যাকাত, সেটা আপনার একটা সোর্স হবে। তো তাহলে বোঝা গেল যে ইনস্ট্রুমেন্ট তো আপনার পার্থক্য হয়, বাকি ফিসক্যাল পলিসিটা থাকতে হবে। একটা ইসলামী ইকোনমিক্সের আলোকে যদি কোনো রাষ্ট্র তৈরি হয় বা পরিচালিত হয়, সেখানে ফিসক্যাল পলিসি থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বাজেট ঘোষণা হলো, এবং বাজেট ঘোষণার পর দেখা যাচ্ছে প্রতি বছরেই নির্দিষ্ট কিছু মানুষজনই নিয়ে কথা বলেন, এবং তাদের কথাবার্তার মধ্যে নির্দিষ্ট কিছু বিষয় থাকে, কর, ভ্যাট, তারপরে বড় বাজেট হয়েছে, বা আরও বিষয়গুলো থাকে। তো এই যে দেখা যাচ্ছে যে প্রতি বছর ঘুরে ফিরে একই ধরনের কথা, যে এখানে কর এত, এখানে ভ্যাট এত, তারপরে কিছু মানুষ যে এটা গরিবের বাজেট না, এটা বড় লোকের বাজেট, এই যে কথাগুলো আপনার ভাষায় আমরা দেখেছি যে চিরচেনা মুখ। আসলে এই যে সমস্যাগুলো বারবার ঘুরে আসছে, এটা কেন হচ্ছে, আর আসলে সমাধানের পথটা কি? দুটো বিষয়। একটা হলো যে আমরা প্রতি বছরই আমরা যখন বাজেট অ্যানালাইসিস করি ইসলামী অর্থনৈতিক দিক থেকে, আমরা দেখি যে, যেটা আপনি মাত্র বললেন, যে প্রতি বাজেটে দেখা যায় যে আপনার কিভাবে করের জাল আরো বিস্তার করা যায়, এই আলোচনাটা চলে আসে। ভ্যাট কিভাবে আরো বাড়ানো যায়। এবারও কিন্তু দেখবেন যে আপনার অনেকে পরামর্শ দিচ্ছে যে আপনার ওয়েলথ ট্যাক্স যুক্ত করা, ইনহেরিটেন্স ট্যাক্স যুক্ত করা। এরপর আবার সম্প্রতি মিডিয়াতে এটাও আসছে যে আপনার যারা খুচরা ব্যবসায়ী, তারাও যেন 1001 টাকা 2 টাকা যেন ভ্যাট আপনার দিতে বাধ্য হয়। তার মানে কি, আমাদের বাজেটের প্রতি বছর আলোচনাটা এরকম যে করের আওতা বাড়াও, ভ্যাটের আওতাও বৃদ্ধি করা হোক, প্রচলিত কথা এটা। কিন্তু আলটিমেট সলিউশনটা হচ্ছে না। আমাদের দেশে ট্যাক্স টু জিডিপি রেশিও যদি আপনি দেখেন, সেটা 7.4 থেকে নিয়ে 9-এর মধ্যে। এটা আপনার আমাদের দেশের মতো কাছাকাছি যেসব দেশ আছে অর্থনীতির দিক থেকে যারা কাছাকাছি, তাদের তুলনায় আমাদের রেশিও অনেক কম। উদাহরণস্বরূপ ভারতে, আপনার ইন্ডিয়াতে এই রেশিও হলো আপনার 17%, নেপালে হলো আপনার 21%, ভিয়েতনামে হলো আপনার 18%। বাংলাদেশে এই ট্যাক্স টু জিডিপি রেশিও কেন কম? এটা নিয়ে আপনার ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার আইজিসি তারা একটা গবেষণা করেছে, এবং সেই গবেষণায় তারা দেখিয়েছে যে যেসব দেশে আপনার কারাপশন হাই, সেসব দেশে আপনার ট্যাক্স টু জিডিপি রেশিও আপনার লো, এবং এই ক্যাটাগরিতে বাংলাদেশ সর্বশীর্ষে। তার মানে বাংলাদেশে ওনারা দেখিয়েছেন যে আপনার 75% প্লাস আপনার কারাপশন এখানে। তো এইটা হলো মূল সমস্যা, আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কেন কম। আপনার যখন ট্যাক্স আদায় হচ্ছে না, তখন আপনি কিন্তু আপনার আয় কমে যাচ্ছে। আয় কমে গেলে আপনি তখন যাচ্ছেন সুদভিত্তিক ঋণের দিকে যাচ্ছেন আপনি। এগুলো মানে এক একটা সমস্যা কি, এগুলোকে বলা হয় আপনার ইন্টারলুকিং স্ট্রাকচারাল ক্রাইসিস। একটাকে বাদ দিয়ে আরেকটা আপনি চিন্তা করতে পারবেন না। একটা তাসের ঘরের মতো, এক জায়গায় যদি আপনার আঘাত লাগে পুরোটাই আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্যা মূলে আমরা যাচ্ছি না, কেন আসলে আমাদের ট্যাক্স আদায় হয় না। এই সমস্যাটা দেখা যাচ্ছে যে আমাদের ঘাটতিগুলোকে আইএমএফ এর শরণাপন্ন হতে হচ্ছে, বিশ্বব্যাংকের শরণাপন্ন হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। হ্যাঁ, করোনা আপনার বিদেশি সোর্স থেকে নিচ্ছে, দেশের সোর্স থেকে নিচ্ছে। তো এটার আমি যদি খুব সংক্ষেপে বলি যে সমস্যাটা মূল হলো যে ট্রাস্ট। সরকার আসলে জনগণের কাছে ওইভাবে ট্রাস্টেড হতে পারছে না। একজন ট্যাক্স পেয়ার সে যখন এটা বিলিভ করে বা এটা বিলিভ করতে পারে না যে আমার ট্যাক্সের টাকা আসলে সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, তখন কিন্তু সে আসলে মানে স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স আদায় করতে পারবে না সে। এর কারণ হলো, তার মানে আমাদের রাষ্ট্রে বিভিন্ন জায়গায়
ট্রাস্ট আপনার কমে যাচ্ছে, কারাপশন আপনার অনেক বেশি হাই হচ্ছে। এই জায়গাগুলো ঠিক না করে আমি যতই আপনার ওই ট্যাক্সের জাল বৃদ্ধি করি, ভ্যাট বাড়াই, সমস্যার সমাধান হবে না। গাছের গোড়া যদি আপনার মজবুত না থাকে, ডালপালা যতই আপনি পানি দেন, সেটা সমস্যার সমাধান হবে না। ইয়েস। আমাদের বর্তমান যে বাজেট, জি। সেটার রাজস্বতে আমরা দেখেছি যে সেটার 44% রাজস্ব হলো ভ্যাট থেকে। জি। তো আপনি তো বলছেন এটা হলো, আপনি বলছেন এটা রিগ্রেসিভ ট্যাক্স। তো যারা অর্থনীতির ছাত্র না তাদের জন্য যদি এটা একটু ব্যাখ্যা করতেন যে ব্যাপারটা কেমন। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো যে আমি একটা বই নিয়ে আসছি, বইটার মধ্যে আলোচনাটা আছে, বইটা আমি একটু দেখাই আপনাকে। এটা হলো ইসলামী ইকোনমিক্সের উপর একটা বই, ইসরা থেকে প্রকাশিত, মালয়েশিয়া। এখানে আপনার ফিসক্যাল পলিসি নিয়ে একটা খুব চমৎকার একটা অধ্যায় আছে। এই বইয়ের মধ্যে এই কথাটা আছে যে আপনার ট্যাক্স মূলত 3 ধরনের হয়। একটা হলো আপনার প্রপোর্শনাল ট্যাক্স, এর মানে হলো অভিন্ন হার থাকবে, সবার জন্য একটা অভিন্ন হার থাকবে সমান। যেমন ধরেন আপনার কেউ যদি বলা হয় যে 2% ট্যাক্স দিবেন, তাহলে আপনার যত ইনকাম এর 2%, কারো ইনকাম বেশি হলে তার পার্সেন্টেজ বেড়ে যাবে। আরেকটা হলো আপনার প্রোগ্রেসিভ ট্যাক্স। এটা হলো যার ইনকাম যত কম তার ট্যাক্সও তত কম হবে। ধরেন আপনার যা আসলে ইনকামই নাই, একজন দরিদ্র মানুষ, সে হয়তো আপনার একটা প্যারাসিটামল কিনতে গেল দোকানে, তাকে কোনো ধরনের ভ্যাট দিতে হবে না, নিত্য প্রয়োজনীয় ওষুধপত্রে কোনো ভ্যাট থাকবে না। এটাকে বলা হয় আপনার প্রোগ্রেসিভ ট্যাক্স। এর বিপরীতটা হলো আপনার রিগ্রেসিভ ট্যাক্স। এটা হলো যে আপনার যাদের আসলে ইনকাম কম তাদের উপর আপনার কর বা ভ্যাটের একটা বোঝা তৈরি হবে, বোঝা বা চাপ তৈরি হবে। এর অন্যতম উদাহরণ হলো আপনার ভ্যাটটা কি হয়, একজন সাধারণ দিনমজুর সে যখন একটা সাবান কিনতে যায়, সে যেই পরিমাণ বা যেই হারে ভ্যাট আদায় করে, ঠিক কোটিপতি যখন সাবান কিনতে যাবে ঠিক একই হারে তাকে আপনার ভ্যাটটা তখন আদায় করতে হয়। এটা হলো আপনার রিগ্রেসিভ ট্যাক্স, মানে এখানে আপনার ভারসাম্য থাকে না। ট্যাক্সের মূল কনসেপ্টটা হলো ফেয়ার যদি বা ন্যায্যতা যদি না থাকে তাহলে ট্যাক্স আসলে জুলুম হয়ে যায়। আমার যদি ফেয়ার বা ন্যায্যতা তৈরি না হয়, একজন দরিদ্র মানুষ তার কাছ থেকে আমি ভ্যাট নিচ্ছি, তার মানে তার প্রতি এটা জুলুম হচ্ছে। এটা এখন আপনি বলবেন যে ভ্যাট তো আপনার সারা দুনিয়াতে চলে, 175টা দেশে আপনার ভ্যাট আছে, এবং বাংলাদেশে আপনার ভ্যাট চালু হয়েছে আপনার 91-এ, আপনার 91 থেকে আপনার ভ্যাটের আইন বাংলাদেশে আপনার প্রতিষ্ঠা হয়। তো 175টা দেশে ভ্যাট আছে, তাহলে এটা কেন আপনার আনফেয়ার বলছি আমরা? দেখুন, ভ্যাটটা আপনার যেসব দেশে আপনার উন্নত দেশ, সেখানে আপনার ভ্যাটটাকে আনফেয়ার খুব একটা বলা যায় না, সেখানে আপনার কম বেশ সবারই আপনার মানে আয় বৈষম্যটা কম সেখানে থাকে। কিন্তু আমাদের দেশ যেখানে আপনার আয় বৈষম্য অনেক বেশি, এই সকল দেশে আপনার ভ্যাটটা আপনার অনেক ক্ষেত্রে আনফেয়ার। এটা এই জন্য আমরা যেটা সবসময় বলতে চাই সেটা হলো আমাদের ফিসক্যাল পলিসি এইভাবে আপনার স্ট্রাকচারিং করা উচিত যেন ভ্যাটের উপর আমাদের নির্ভরতা কমে যায় এবং অন্যান্য সোর্স অফ রেভিনিউতে আমরা ফোকাস করতে পারি। দুঃখজনকভাবে বাংলাদেশের এই বাজেটে 2026-27 বাজেটে আমাদের ভ্যাট নির্ভরতা বাংলাদেশের গত সমস্ত ইতিহাসকে আপনার ভেঙ্গে সবচেয়ে বেশি আপনার নির্ভরতা তৈরি হচ্ছে। পার্সেন্টেজে এটা আপনার এনবিআর রাজস্বে, আমি একটা যদি সংখ্যা বলি, এনবিআর যে আপনার রাজস্বটা উসুল করে, এই রাজস্বের মধ্যে গত বছর মানে 2025-26 অর্থ বছরে আপনার ভ্যাটের যে পার্সেন্টেজ সেটা ছিল আপনার 39%, সেটা এখন হয়ে যাচ্ছে আপনার 45+। তার মানে আপনি দেখতেই পাচ্ছেন যে ভ্যাট নির্ভরতা আমাদের দিন দিন বেড়েই যাচ্ছে আপনার। এটা আমাদের মতো কান্ট্রিগুলোর জন্য এটা একটা আনফেয়ার সিস্টেম। আপনার গবেষণাপত্রে আপনি খুব চমৎকার একটা বিষয় তুলে এনেছেন, সেটা হচ্ছে যে সমস্ত দেশে দুর্নীতি বেশি সেখানে কর আদায় হয় কম। তো আশা করছি যেহেতু আপনার পুরো বিষয়টা নিয়েই গবেষণা, বাংলাদেশ নিয়েও গবেষণা আছে, তো বাংলাদেশে আমরা দুর্নীতির অনেক গল্প শুনি এবং বাস্তবতাও দেখি। তো আসলে এখানকার কর আদায় বা সামগ্রিক অবস্থা কেমন? বাংলাদেশে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স টু জিডিপি রেশিও আমি যে বললাম অনেক কম এটা, এবং করটা আসলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আদায় করতে চায় না। এর কারণ হলো 3টা। 1 নম্বর হলো মানুষ যা ট্যাক্স পেয়ার তারা আসলে সরকারকে ওইভাবে বিশ্বাস করে না যে আমার করের টাকা কোথায় ব্যয় হচ্ছে। নাম্বার 2 হলো আমাদের যেসব সরকারি প্রকল্প আছে আপনি খেয়াল করলে দেখবেন যে এগুলোর অরিজিনাল এস্টিমেট আর রিভাইজ এস্টিমেট এই দুটোর মধ্যে কয়েকশো গুণ তফাৎ হয়ে যায়। একটা উদাহরণ দিই, পদ্মা ব্রিজে আপনার
1.3 বিলিয়ন এরকম একটা সংখ্যা ছিল আপনার, তার মানে অরিজিনাল এস্টিমেট। এটা আপনার 190+ বৃদ্ধি হয়ে 3 বিলিয়নের বেশি আপনার এস্টিমেট করা হয়েছে। তো আপনি বলবেন যে হ্যাঁ, একটা প্রকল্প তো আপনার ম্যাপিং করতে যে আপনার এস্টিমেট ভিন্ন হতেই পারে, সেটা যৌক্তিক। কিন্তু যদি এর পেছনে যদি আপনার অন্য কোনো কারণ থাকে, সেটাই, কোনো পকেট ভারী করার কোনো ইস্যু থাকে, তখন কিন্তু আপনার ট্যাক্স পেয়ার আস্থা পাবে না যে আমার টাকাটা আসলে এই প্রকল্পের নাম দিয়ে, এস্টিমেশনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন লোকের পকেট ভারী হচ্ছে। নাম্বার 3 হলো আমাদের কেন আসলে মানুষ আসলে ট্যাক্সটা আদায় করতে চায় না। আমাদের স্ট্রাকচারাল কিছু উইকনেস আছে। দেখবেন আমাদের ট্যাক্সগুলোর মধ্যে আপনি দেখবেন যে আমাদের ট্যাক্সগুলো যারা আপনার যাদেরকে কিছু ছাড় দেওয়া উচিত ওদেরকে ছাড় দেওয়া হচ্ছে না, এবং যখন ছাড় দেওয়া হয় সেটা দেখা যাচ্ছে যারা আসলে ওয়েলদি বা বিত্তবান তারাই বেশি সুবিধা পায়। আমি একটা উদাহরণ দিই, বিভিন্ন দেশে আপনার যারা স্টার্ট আপ করে তাদের জন্য আপনার ট্যাক্স হলিডে থাকে। আমাদের দেশে দেখবেন ট্যাক্স ছাড়া অন্য কোনো স্টার্ট আপের জন্য কিন্তু আপনার ট্যাক্স হলিডে নেই। বাংলাদেশে আমরা আইএফএ কনসালটেন্সি এই প্রতিষ্ঠান করেছি, এটা একটা স্টার্ট আপ, কারণ এই শরিয়া কনসালটেন্সি সার্ভিস বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কোনো ট্যাক্স হলিডে পাই নাই, আমাদেরকে ফ্রম দ্য ফার্স্ট ইয়ার আমাদেরকে ট্যাক্স দিয়ে আসতে হচ্ছে, অথচ আমাদের রেভিনিউ কিছুই হয় নাই তখন। তো এটা হলো একটা বাস্তবতা। তারপর আপনি দেখবেন আমাদের ভ্যাটগুলো যখন আদায় হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে এটা আপনার মধ্যস্থতা হয়ে আপনার এনবিআর যাচ্ছে, এখানে একটা ফাঁকফোকর তৈরি হয়, অবশ্যই দোকানদার ব্যবসায়ী বিভিন্ন ধরনের ফাঁকফোকর তৈরি হয়। উন্নত দেশগুলোতে এটা আপনার রিয়েল টাইম স্প্লিট পেমেন্ট হয়ে আপনার চলে যায় সরাসরি এনবিআরে। এরকম বিভিন্ন ধরনের আপনার স্ট্রাকচারাল উইকনেস আছে আমাদের, এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের ভ্যাট নির্ভরতা কমবে। আমার প্রথম কথা হলো, এবং যেটা আমি বলতে চাই, ভ্যাট নির্ভরতা যদি না কমাতে পারি তাহলে আমাদের আসলে ফেয়ারনেসটা তৈরি হবে না। আচ্ছা, আমরা এখন কাঠামোগত সংকট নিয়ে কিছু আলাপ করব। জি, আপনি বলছেন যে আমাদের অর্থনীতি বলেন বা বাংলাদেশের ইয়েতে পরস্পর 3টা সংযুক্ত, একটার সাথে একটা সংযুক্ত 3টা সমস্যা আছে। তার ভিতর একটা হলো আমাদের যে ইয়েটা রাজস্ব কাঠামোটা, আর একটা হলো আমাদের যে ঋণের যে বোঝাটা আছে। তারপরে আমাদের আরেকটা সমস্যা হলো, সেটা হলো আমাদের এই যে এটা একটা আরেকটার সাথে সংযুক্ত ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন। এটা হলো এরকম যে আপনার এগুলোকে বলে আপনার ইন্টারলুকিং ক্রাইসিস স্ট্রাকচার। মানে আপনি দেখবেন যে যখন আমাদের দেশে রাজস্ব কাঠামোটা দুর্বল, আমরা কি দেখলাম যে আমাদের রাজস্বটা সিংহভাগই ভ্যাট নির্ভর, মানুষ ট্যাক্স দিচ্ছে না। তো যখন আপনার ট্যাক্স আসতেছে না, ভ্যাটের উপর নির্ভর হচ্ছেন আপনি, তার মানে আপনার আসলে ডেফিসিট হচ্ছে, আপনার ঘাটতি তৈরি হচ্ছে। এই চলতি অর্থ বছরে আপনি আপনার এই তথ্যটা পাবেন যে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই আমাদের এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি ছিল আমাদের 1 লক্ষ কোটি টাকারও বেশি। এই যে ঘাটতি তৈরি হয় তখন আপনার দ্বিতীয় সমস্যা তৈরি হয়, সেটা কি, আমাকে তখন সুদি লোন করতে হয়। বাংলাদেশে ঠিক এই মুহূর্তে সবচেয়ে বেশি আমাদের ক্রাইসিসটা হলো যে আমাদের গভর্নমেন্ট গত কয়েক বছর যাবত, আমরা একসময় গল্প শুনতাম কি যে সরকার আইএমএফ থেকে লোন নিচ্ছে, বিশ্বব্যাংক থেকে আপনার লোন নিচ্ছে, এই গল্প এখন একটু ভিন্ন হয়ে গেছে। বাংলাদেশ সরকার এখন গত কয়েক বছর যাবত ঋণ নিচ্ছে দেশীয় সোর্স থেকে বেশি। সবচেয়ে বেশি তারা ঋণ নিচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে, এবং সেটাও নিচ্ছে আপনার ট্রেজারি বন্ড এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। তাহলে আপনার দেখেন, আপনি তাহলে ব্যাংকিং সেক্টরের উপর আপনি নির্ভর হয়ে যাচ্ছেন, সেখান থেকে ঋণ নিয়ে আপনি এবার আপনার যে ব্যয় সেটা আপনি নির্বাহ করবেন। এতে কি সমস্যা হবে, আপনার ব্যাংকিং সেক্টর যদি তখন আপনার লিকুইডিটি ক্রাইসিস তৈরি হবে ফর প্রাইভেট সেক্টর। তারা তখন যেটা হচ্ছে এখন, ব্যবসায়ীরা আপনার তখন সহজে আপনার বিনিয়োগ পাবে না, এবং ব্যাংক আপনার যদি খুব বেশি আপনার বেশিরভাগ যদি আপনার সরকারের উপর নির্ভর হয়ে যায়, এটা আবার আরেক ধরনের আপনার এই ক্রাইসিস তৈরি করে এবং একটা ঝুঁকি তৈরি করে। সরকার যে কোনো সময় যদি কলাপস করে সবগুলো একসাথে তাসের করার মতো আপনার পড়ে যাবে, হয়ে যাবে। এটা হলো আরেক সমস্যা। আবার ওইদিকে আপনি যখন দেখছেন দুর্নীতি, মানে তার মানে মানুষ ট্যাক্স দিচ্ছে না কেন, সরকারকে মানুষ বিশ্বাস করে না দুর্নীতির কারণে। এই দুর্নীতির কারণে দেখবেন যে আপনি আমাদের ব্যাংকিং সেক্টরের সুশাসন, গভর্নেন্স আপনার ফেল হয়ে যাচ্ছে। এই গভর্নেন্স ফেল হওয়া মানে হলো খেলাপি বেড়ে যাচ্ছে।
আপনি শুনলে অবাক হবেন যে আমাদের দেশে খেলাপি ঋণ এখন 6 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং এটার পার্সেন্টেজ 33% বেশি। তার মানে প্রতি 100 টাকা ঋণ বিতরণের মধ্যে ধরে নেওয়া হচ্ছে যে 34 টাকা বা 33 টাকা আদায় হবে না, এটা খেলাপি। এরকম একটা ভয়াবহ অবস্থা, সবকিছুর মূলে দুর্নীতি। এক্স্যাক্টলি। আমরা সম্প্রতি আপনার ইয়েতে দেখলাম যে সেটা হচ্ছে যে IMF এবং যে বিশ্ব ব্যাংক ওনাদের একটা শুমারিতে যেটা এসেছে সেটা হচ্ছে যে 100 টাকা রাজস্বে 50 টাকা ঋণের চাপ। জি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার আসলে ব্যাপারটা কি, আর এর প্রভাবটা সাধারণ মানুষের মধ্যে কিভাবে পড়ে, কতটুকু পড়ে, একটু বিস্তারিত বলুন। আচ্ছা, ব্যাপারটা হলো যে আপনি যদি একজন ব্যক্তি দিয়ে যদি আমরা এটা বুঝি যে একজন ব্যক্তি তার যদি আপনার 54 টাকা ঋণ থাকে এবং তার 100 টাকা তার মাসিক আয় হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার আসলে 100 টাকা যে আয় হচ্ছে সেখান থেকে ওই আয়ের মধ্যে 54 টাকার একটা ঋণের বোঝা বা চাপ আপনার তৈরি হয়ে আছে। বাংলাদেশের ইকোনমিতে আপনার ঠিক এই মুহূর্তে IMF এর বক্তব্য অনুযায়ী ঠিক এইটাই চলতেছে। IMF একটা রিপোর্ট আছে আপনার, ডেট সাস্টেনেবিলিটি অ্যানালাইসিস জানুয়ারি 2026, IMF এর ওয়েবসাইটে আপনার এই আর্টিকেলটা আছে। সেখানে তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যের আলোকে আমরা এটা হিসাব করে যেটা আমরা বের করতে পেরেছি সেটা হলো যে আমাদের এখন যে আমাদের যে অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স, এখানে আমাদের যে রাজস্ব আমাদের লক্ষ্যমাত্রা যেটা করা হয়েছে আপনার এই আগামী অর্থবছরে 9,30,000 কোটি টাকার মতো একটা বৃহৎ একটা বাজেট আমাদের জন্য ঘোষণা করা হয়েছে বা ঘোষণা হবে সামনে। তো এই বাজেটের মধ্যে আমাদের এর সাথে যদি আপনি আমাদের টোটাল সামগ্রিক ঋণের বোঝাটা আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখা যায় যে প্রতি 100 টাকায় 54 টাকা ঋণের বোঝা। এটা হলো আমাদের বর্তমান অর্থনীতির একটা IMF এর তথ্য অনুযায়ী খুব মানে চিন্তা করার মতো একটা ব্যাপার। তাদের প্রভাব জনগণের মধ্যে যথেষ্ট, জনগণের মধ্যে প্রভাব অবশ্যই পড়বে, কারণ সরকার যখন আপনি একটা পরিবার দিয়ে কল্পনা করেন, একটা পরিবারের প্রধান সে যখন তার ঋণ আদায়ে তার ইনকামে একটা বৃহৎ অংশ ব্যয় হয়, তাহলে সে তার ছেলেদের শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে এবং সামাজিক সুরক্ষা এগুলোতে গুরুত্ব দিতে পারবে না। সেম টু সেম বাংলাদেশের সরকারের ক্ষেত্রে তাই হতে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। এটা দ্রব্যমূল্য বৃদ্ধির একটা প্রবল, এক্স্যাক্টলি, সেখানেও আঘাত আনবে, এটা মূল্যস্ফীতি তো হবেই। জি জি। আচ্ছা, আমি এখন যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো সেটা হলো আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ খেলাপি ঋণের একটা দেশ। আচ্ছা, এবং আমরা দেখছি এই ক্রাইসিসে ইসলামী ব্যাংকও পড়েছে মানে এখানেও। তাহলে এখন মানে প্রায় 39% আমরা যতটুকু জানি যে খেলাপি ঋণ আছে বাংলাদেশে। তাহলে এখানে ইসলামী ব্যাংকও যেহেতু এই ক্রাইসিস আছে, এটা কি সমস্যা কি ইসলামী ব্যাংকিং না অন্য কিছু? বিষয়টা হলো যে আপনার আমাদের বাংলাদেশে যে এই ব্যাংকিং সেক্টরের সুশাসনের যে ঘাটতিটা, এই ঘাটতির পেছনে পার্টিকুলারলি ইসলামী বা অন ইসলামিক এটা কোনো ইস্যু না। ইস্যুটা হলো আপনার এই নৈতিকতার ইস্যুটা হলো আপনার ইথিক্সের। নৈতিকভাবে যদি দুর্বল হয়ে যায় একটা কাঠামো, তাহলে সেটা ইসলামী হোক অন ইসলামিক হোক, ওইটা আপনার ফেল হয়ে যেতে আপনার বাধ্য। বাংলাদেশের ক্ষেত্রে তাই আপনার ইসলামী ব্যাংকগুলো আপনার খেলাপি ঋণে জর্জরিত, এগুলো এই জন্য না যে ইসলামী, এবং এই জন্য যে সেগুলোর ভিতরে আপনার সঠিক সুশাসন নাই, গুড গভর্নেন্স আপনার নেই। শারিয়া কমপ্লায়েন্স যেটা আমরা বলি বা শারিয়া গভর্নেন্স, এটা হলো একটা এডিশনাল লেয়ার। একটা কোম্পানি, একটা ব্যাংক, তার যদি আপনার জায়গা যদি তার ঠিক না থাকে, তার যদি আপনার মূল গভর্নেন্স ঠিক না থাকে, তাহলে শারিয়া সেখানে আপনার কোনো কাজ করতে পারবে না। শারিয়া তখনই আসে যখন তার গভর্নেন্স ঠিক আছে, তখন শারিয়া এডিশনাল লেয়ার হিসেবে আপনার তখন সাপোর্ট দেয়। মোহতারাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো যে আমরা জানি ইসলামের সুদ তো হারাম। জি। এবং যে সুদ খায়, সুদের সহযোগিতা করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে সে কী করে যুদ্ধ ঘোষণা করে। তো আমরা এতক্ষণ আপনার আলোচনা থেকে যেটা জানতে চাইলাম, বুঝতে পারলাম যে আমাদের বাজেটে যে ঘাটতিটা থাকে সেটা পূর্ণ করার জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া হয় বিভিন্ন এজেন্সি থেকে, এবং ইদানিং আমাদের বাংলাদেশের ব্যাংক থেকেও নেওয়া হচ্ছে। আমরা যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হলো এই ঋণগুলো তো আর কেউ এমনি দিচ্ছে না, এটা তো পরিশোধ করা হচ্ছে। আমাদের বাজেটের কত পার্সেন্ট মানে সুদি ঋণ পরিশোধ করতে ব্যয় করা হয়, এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা? জি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি রাইজ করেছেন। বিষয়টা হলো যে আমাদের যে বাজেটটা হয়, এই বাজেটটা একটা গুরুত্বপূর্ণ না, আমি বলবো যে
সবচেয়ে খাতোয়ায় যদি আপনি চিন্তা করেন যে খাতোয়ায় যে বরাদ্দগুলো থাকে এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ হলো শুধুমাত্র সুদ পরিশোধ করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি দেখবেন যে আমি যদি একটু পরিসংখ্যান বলি আপনাকে যে 2025-26 যেটা অর্থবছর। চলতি অর্থ বছর যেটা বা গত প্রায় হয়ে যাচ্ছে, এই অর্থ বছরে আমাদের টোটাল বাজেট থেকে বাজেটে আমাদের যে রেভিনিউটা উঠে আসার যে লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকে সুদ পরিশোধের জন্য 1,16,17,000 কোটি টাকার মতো একটা বরাদ্দ ছিল শুধুমাত্র সুদ পরিশোধ করার জন্য, এবং সেটা কত পার্সেন্ট মোট? সেটা হলো আপনার আমাদের টোটাল যে এনবিআর রাজস্ব ওইটার 21%। তাহলে 21% মানে এটা, আপনি তার মানে আমার যত টাকা আমি উসুল করতেছি ট্যাক্স ভেট দিয়ে, এটার 100 টাকা যদি আমার মানে ট্যাক্স হয় বা ভেট হয়ে আসে 21 টাকা সুদ ওটা পরিশোধ 21 টাকা আমার সুদ পরিশোধে ব্যয় করতে হবে। এটা সবচেয়ে বড় বরাদ্দ। জি এরপরে হলো আপনার শিক্ষা বাজেট, এর চেয়ে আর কম বরাদ্দ। জনপ্রশাসন বা তারপর সামরিক খাত থেকেও সুদের ঋণ এটা বেশি। জি, মানে সুদটা সবচেয়ে ঋণ, বেশি। আমি প্রিন্সিপালটা বাদ দিয়ে বলতেছি, শুধু সুদের অংশটা, মানে 100 টাকা ঋণ নিলে 2 টাকা সুদ দিতে হবে উদাহরণস্বরূপ, এই 2 টাকা এই সুদটা, এই সুদের অংশটাই হলো আপনার এত বেশি, ইয়া আল্লাহ। এবং সেটা 2026-27 চলতি মানে আগামী অর্থ বছরে এটা আরও বেড়ে যাচ্ছে। আমাদের আগামী অর্থ বছরে আপনার বাজেট প্রাক্কলনে যে আলোচনাটা উঠে আসছে সেখানে আপনার সুদ পরিশোধের জন্য 1,50,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এবং সেটা আপনার 23% হয়ে যাচ্ছে, 2% আরো বাড়ছে। আরো বেড়ে যাচ্ছে এটা। তার মানে আল্লাহর রহমত আমাদের আসবে কিভাবে? এটা আমাদের জন্য খুব, মানে আমরা যারা ইসলামী অর্থনীতি নিয়ে পড়াশোনা করি আমাদের জন্য খুব চিন্তার ব্যাপার যে আমার ট্যাক্স ভেটের একটা মানে টাকার আপনার 22-23% সুদী ঋণ পরিশোধে যাচ্ছে। শুধু সুদ, ঋণ তো পরে শুধু সুদ পরিশোধে ব্যয় হচ্ছে। আল্লাহ আল্লাহ। মানে এটা আমাদের জাতিগতভাবে একটা চিন্তার ব্যাপার। এই জন্য আমি মনে করি যে একটা প্রশ্ন করেছিলেন যে আলেম হয়ে কেন আমরা বাজেট নিয়ে কথা বলি, আমি বলি মানে প্রশ্নটা উল্টো হওয়া উচিত যে আলেম হয়ে কেন কথা বলবে না। কারণ বিষয়টা এমন হয়ে গেল যে আমরা যে সুদের বিরুদ্ধে কথা বলি, আমরা রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেই সুদ পরিশোধ করার জন্য আমাদের একটা বিশাল অংশ ব্যয় করতে হচ্ছে। তাহলে আমাদের ভাবা উচিত যে আমাদের স্ট্রাকচারাল কোনো উইকনেস আছে কিনা আমাদের, yes. সেটা আমাদের আইডেন্টিফাই করা উচিত এবং সেখান থেকে বের হওয়ার একটা ওয়ে আউট বের করা উচিত। বাজেট তো প্রতি বছরই হচ্ছে, জি। সেই স্বাধীনতার পর থেকে প্রতি বছরই বাজেট হয়। এদেশে যে কওমি শিক্ষাধারা আছে জি, আমরা দেখে আসছি যে বরাবরই এই শিক্ষাধারার জন্য কোনো বরাদ্দ আসছে না। তো আমরা নতুন যেই বরাদ্দটা হচ্ছে বা বাজেট হচ্ছে এখানেও আমরা দেখছি না এই ধরনের কোনো বাজেট বা বরাদ্দের বিষয়, অথচ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এখান থেকে হওয়া উচিত ছিল। আপনি বাজেটের উপরে গবেষণা করেছেন এবং আরও করছেন, অর্থনীতির উপর করছেন। আসলে কওমি মাদ্রাসার জন্য বা এই শিক্ষাধারার জন্য রাষ্ট্রের তার বরাদ্দের জায়গা বাজেট থেকে কিছু রাখা উচিত কিনা আপনি কি মনে করেন? আমি মনে করি যে আমি একজন বাংলাদেশের জনগণ। জি। তো আমি বাংলাদেশের আপনার নাগরিক হিসাবে আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। এই ট্যাক্স এবং ভ্যাট আপনার সরকার দেশের কল্যাণে নানা খাতে ব্যয় করবে, তাহলে সেটা বাংলাদেশে একটা স্বীকৃত শিক্ষা দ্বারা, কওমি শিক্ষা দ্বারা, সেখানেও এর একটা বরাদ্দ, যৌক্তিক বরাদ্দ থাকা উচিত। এবং সেই বরাদ্দটা পেলে কি হবে, এই শিক্ষাধারাটা সামনে আরও সুন্দরভাবে অগ্রসর হওয়ার একটা সুযোগ পাবে। এখন সেটা কিভাবে আমরা নিব, কিভাবে এটা রূপরেখা হবে, সেটা পরবর্তী আলোচনার ব্যাপার, কিন্তু এটা থাকা উচিত বলে মনে করি। কিন্তু আপনি যেমনটি বলেছেন এটা আসলেই নেই এখন পর্যন্ত। আচ্ছা, আপনার আলোচনা থেকে আমরা আগে যেটা জানলাম সেটা হলো যে ইসলামের রাজস্ব, মানে ইসলামী অর্থনীতিতে রাজস্ব ইনকামের একটা বড় সেক্টর হলো ওয়াকফ। তো আমাদের দেশে তো প্রচুর ওয়াকফি সম্পত্তি আছে। জি, হ্যাঁ, প্রচুর। এবং আমরা দেখেছি আপনি আপনার গবেষণায় সেটার হিসাবও দিয়েছেন। জি। তা ওয়াকফি সম্পত্তিগুলোকে আমাদের দেশে, এগুলো তো অনেক জায়গায় অব্যবহৃত মানে পড়ে আছে বলা যেতে পারে। ওয়াকফি সম্পত্তিগুলো কিভাবে কাজে লাগানো যায়, এই ব্যাপারে আপনার থিম বা আপনার পরিকল্পনা বা ইসলামী অর্থনীতির আলোকে এটার কি সমাধান? জি, ফিসক্যাল পলিসি আসলে দুই ধরনের আপনার রেভিনিউ স্ট্রাকচারিং করা হয়। একটা হলো আপনার ডাইরেক্টলি, আর একটা হলো ইনডাইরেক্টলি। তো ওয়াকফটা হলো ইনডাইরেক্ট সোর্স অফ রেভিনিউ, যে এটা দিয়ে আপনার হয়তো আমরা যেটা দেখেছি যে ইতিহাসে আছে, আমাদের ইসলামী অর্থনীতির আলোকে যখন রাষ্ট্রগুলো পরিচালিত হতো
সেখানে আমরা দেখেছি যে আপনার ওয়াকাফ দিয়ে আপনার সোশ্যাল সেফটি এবং সামাজিক সুরক্ষা এগুলো অনেক মানে বিস্তৃত কাজ সেখানে হয়েছে। ওয়াকাফ দিয়ে আপনার হাসপাতাল হয়েছে, বিভিন্ন আপনার শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, বিভিন্ন আপনার এই সামাজিক বিভিন্ন কাজে আপনার ওয়াকাফকে ব্যবহার করা হয়েছে। এটা তখন যেটা করে সেটা হলো যে ওই সকল খাতে বাজেটে যে বরাদ্দ, ওই বরাদ্দটা তখন আর লাগে না। তার মানে এটা ইনডাইরেক্টলি আপনার বাজেটের উপর চাপটা কমিয়ে দেয়। বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটা ওয়াকাফ প্রশাসন আছে, সেখানে আপনারা শুনলে অবাক হবেন যে লিস্টেড যে ওয়াকাফ সম্পত্তি সেটা মাত্র 16,200-300 হবে, মানে 17,000 চেয়ে বেশি না। অথচ বাস্তবে বাংলাদেশে আপনার ওয়াকাফ অ্যাসেট এটা লক্ষাধিক। তার মানে এগুলো নথিভুক্ত নয়, যে কারণে অনেকগুলো বেদখল হয়ে আছে, অবহেলা শিকার, অযত্নে অবহেলায় পড়ে আছে। এটা তো একটা দিক। আর দ্বিতীয় হলো আপনার ওয়াকাফ সম্পত্তি থেকে আবার অ্যাসেট জেনারেট করা, যেটাকে আমরা বলি বিওটি মডেল, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার। এই মডেল দিয়ে আপনার সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত বিভিন্ন জায়গায় আপনার ওয়াকাফ অ্যাসেট থেকে, ওয়াকাফ সম্পত্তি থেকে আপনার অ্যাসেট জেনারেট করা হয় এবং ওইটা দিয়ে আপনার ওয়াকাফের ব্যয় তো নির্বাহ হয়, পাশাপাশি সামাজিক বিভিন্ন ধরনের কাজে সেটা ব্যবহৃত হয়। আমাদের ওয়াকাফ প্রশাসন থেকে আপনি দেখবেন যে প্রতি বছর একটা চাঁদা নেওয়া হয় ওই মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, কিন্তু ওই অ্যাসেট জেনারেট করার মতো কোনো পরিকল্পনা নেই। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে যদি আমরা ওয়াকাফকে একটা আলাদা একটা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা যদি করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি এবং বিওটি মডেল অ্যাপ্লাই করতে পারি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমাদের বাজেটের বিশেষ করে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3 খাতে যে বরাদ্দগুলো দেওয়া হয় এর অনেকটা চাপ আপনার কমে আসবে। স্বাস্থ্য এবং শিক্ষা তো আমাদের বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ অবশ্যই। আলহামদুলিল্লাহ, আপনি দীর্ঘ সময় থেকে আমাদেরকে খুব চমৎকার করে বাজেট, অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছিলেন। আপনাকে শেষ একটা প্রশ্ন আমরা করতে চাই, সেটা হচ্ছে যে ধরুন এই বছর যে বাজেট বা বরাদ্দ করা হলো, এখানে তো আর ইসলামী অর্থনীতির কোনো পলিসিকে সেখানে তারা সেভাবে মূল্যায়ন করেনি। আগামী বছর যদি বাজেট বরাদ্দের ক্ষেত্রে তারা কোনো পলিসি বা ইসলামী অর্থনীতিকে সেখানে মূল্যায়ন করতে চায়, তো আপনি ঠিক কোন জিনিসটাকে সেখানে প্রাধান্য দেবেন? আমি যদি বলি তাহলে শুধু একটা বিষয়ের কথাই বলবো, সেটা হলো জবাবদিহিতা এবং আপনার আস্থা বিনির্মাণ। আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী যে হাদিসটা বলেছেন যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই বিষয়টা যদি আমরা আমাদের একেবারে রাষ্ট্রের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এই কনসেপ্টটা আমরা বিল্ড আপ করতে পারি, আস্থা তৈরি করতে পারি, তাহলে কিন্তু বাকি সবকিছু সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ। আর একটু সহজ করে এটা যে অর্থাৎ বাজেটটা কেন করা হচ্ছে, কোথায় করা হচ্ছে, কোনটার কি গুরুত্ব, এই টাইপের বিষয়গুলোকে আপনি দেখুন যে আস্থা যদি তৈরি না হয়, অ্যাকাউন্টেবিলিটি যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আমার ট্যাক্স টু জিডিপি রেশিও এটা সবসময় আমার কম থাকবে। আর এটা কম থাকা মানে আমি সুদি ঋণের দিকে যাচ্ছি, আর সুদি ঋণের দিকে যাওয়া মানেই হলো আমার ব্যাংকিং সেক্টর, আপনার প্রাইভেট সেক্টরগুলো সেখান থেকে বঞ্চিত হবে এবং সেটা একটা আঘাত আপনার হবে, আপনার মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, মানে এগুলো ইন্টারলকিং স্ট্রাকচারাল ক্রাইসিস তখন তৈরি হবে। এই জন্য সবকিছু মূল হলো আস্থা এবং জবাবদিহিতা রাষ্ট্র তৈরি করা। আমি একটা ভিন্ন প্রসঙ্গে সর্বশেষ একটা প্রশ্ন করবো, অর্থনীতি সংক্রান্ত। আমাদের দেশে বিভিন্ন ব্যাংকের যে শরিয়া কনসালটেন্ট বা মুরাকিব যে নিয়োগ দেওয়া হয়, আমরা দেখি যেমন আপনি মার্কাজ দাওয়ায় পড়েছেন ইসলামী অর্থনীতির উপর, বা আমাদের দেশে ফিকহি মুআমালাত যে সকল দারুল ইফতায় পড়ানো হয়, দেখা যাচ্ছে শুধু সার্টিফিকেট জনিত ঝামেলার কারণে বিভিন্ন ব্যাংক তাদের এই ফিকহি মুআমালাতের যে অভিজ্ঞতা বা পড়াশোনার যে অভিজ্ঞতা এটা কাজে লাগাতে পারছে না। এই ব্যাপারে সরকারকে আপনার কোনো স্পেশাল মেসেজ বা বার্তা আছে কিনা? এখানে দুটো বিষয়, একটা হলো যে ইসলামী ব্যাংকিং সেক্টর বা ইসলামী ব্যাংকিং ছাড়া নন ইসলামী মানে ইসলামী ফাইন্যান্সিয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, সেখানে আমরা যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের কাজ করার একটা ক্ষেত্র এরকম যেখানে আসলে সার্টিফিকেট কোনো বাধা নয়, সেটা হলো আপনার শরিয়া অ্যাডভাইজারি বা শরিয়া বোর্ডে আপনার কাজ করা। এখানে সার্টিফিকেট কোনোভাবেই আপনার বাধা নয় এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে যারা যোগ্য তারা কাজ করতে পারেন। আরেকটি হলো আপনার ইসলাম ব্যাংকিং সেক্টরে আপনার কাজ করা আরেকটা ক্ষেত্র হলো আপনার যেটা আপনি বললেন যে মুরাকিব, এটাকে বলা হয় আপনার শরিয়া সেক্রেটারিয়েট বিভাগ বলা হয় এখন। সেখানে আপনার বিভিন্ন 3টা বিভাগ আছে এখন নতুন করে এই বছর মানে চালু হয়েছে পুরো বাংলাদেশে। সেটা হলো আপনার এই শরিয়া মানে কমপ্লায়েন্স বিভাগ, রিসার্চ বিভাগ এবং অডিট বিভাগ, শরিয়া অডিট।
এই তিনটার মধ্যে আমরা মনে করি যে দুটো বিভাগ, যেটা মানে কমপ্লায়েন্স এবং রিসার্চ, এই দুটোতে আমাদের কওমি আলেমরা কাজ করার যোগ্যতা রাখেন এবং তারা চাইলে কাজ করতে পারেন। তবে এখানে সার্টিফিকেটে একটা বাধা আছে, কারণ এটা হলো আপনার ফুল টাইম এমপ্লয়মেন্ট জব এটা। তো এটার জন্য আমরা অলরেডি কেন্দ্রীয় ব্যাংকে আমরা প্রস্তাব করেছি যে এই দুটো সেক্টরে বা এই দুটো পজিশনে, হ্যাঁ আপনিও ছিলেন সেখানে, এই দুটো জায়গায় আমাদের কওমি মাদ্রাসা যারা ফারেক আছেন, ইফতার পড়ুয়া আছেন, তারা যেন সহজে কাজ করতে পারেন, এটাকে একটু সহজ করা যায় কিনা। তো আশা করি এটা যদি সামনে হয় তাহলে কাজে একটা সুবর্ণ সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি ইনশাআল্লাহ আগামীতেও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ ইসলামী অর্থনীতির আমাদেরকে সঙ্গ দিবেন সে প্রত্যাশা রাখি। জি, আপনাকেও শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীর দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে সময়ের কোনো জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।